হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। যাই হোক, আমি আজকে যে টপিকটা একদম টু দি পয়েন্ট কথা বলি। আজকে যে টপিকটা নিয়ে আমি ডিসকাস করবো সেটা হচ্ছে শেয়ারসের টপিক, ঠিক আছে? যেটা আমাদের ইস্যু অফ শেয়ারস থাকে কলেজের বিকম ফিফথ সেমিস্টারে থাকে, যেটা ওল্ড সিলেবাস ছিল। আর যেটা আছে ক্লাস 12-এর সিলেবাসে আছে ইস্যু অফ শেয়ার, সিবিএসসি, আইএসসি অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েস্ট বেঙ্গল বোর্ড। তো দেখো, শেয়ারসের চ্যাপ্টার স্টার্ট করার আগে আমাদেরকে কিছু ফান্ডামেন্টাল ফ্যাক্টস আছে, সেগুলোকে জানতে হবে, ঠিক আছে? কারণ শেয়ারসের চ্যাপ্টার অনেক লেন্দি চ্যাপ্টার এবং ছোট ছোট এলিমেন্টস যদি ক্লিয়ার না থাকে তো শেয়ারস আমাদের প্রবলেম হবে। শেয়ারসের যে সামস আছে সেই সামসগুলোতে আমাদেরকে প্রবলেম ফেস করতে হবে। তো মেন ব্যাপারটা হচ্ছে যে শেয়ারস কে ইস্যু করতে পারে? শেয়ারস ইস্যু করতে পারে একমাত্র কোম্পানি, ঠিক আছে? কোম্পানি ছাড়া কেউ শেয়ার ইস্যু করতে পারে না। তো শেয়ার ইস্যু করতে গেলে তাহলে সবার আগে আমাদেরকে কি করতে হবে? একটা কোম্পানি তৈরি করতে হবে। একটা কোম্পানি যদি আমরা ক্রিয়েট করি, তো কোম্পানি কি প্রসেসে ক্রিয়েট হয় তার একটা প্রসেস ডিটেলস আছে অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট 2013। তো এখন একটা কোম্পানি যখন ফর্ম হবে, তো ফার্স্ট অফ অল কোম্পানি রেজিস্টার্ড হবে আরওসি অফিসে, রেজিস্টার অফ কোম্পানিজ, ঠিক আছে? সেন্ট্রাল গভর্নমেন্টের অফিস। তো রেজিস্টার অফ কোম্পানিজ আরওসি অফিসে কোম্পানি রেজিস্টার হবে। আর কোম্পানি যখন রেজিস্ট্রেশন হবে তার জন্য একটা ফর্ম হয়, যেটা আইএনসি 1 ফিল আপ করতে হবে। ফিল আপ করে আমাদেরকে জমা দিতে হবে, সাবমিট করতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে কোম্পানি ডিফারেন্ট টাইপসের হয়, কিন্তু বেসড অন মেম্বার যদি বলি, মেম্বারশিপ বেসিসে কোম্পানি 3 টাইপসের হয়। একটাকে আমরা বলে থাকি 1% কোম্পানি, একটাকে আমরা বলে থাকি প্রাইভেট লিমিটেড কোম্পানি, আর আরেকটাকে আমরা বলে থাকি পাবলিক লিমিটেড কোম্পানি। 1% কোম্পানি আর প্রাইভেট লিমিটেড কোম্পানি সেম। 1% কোম্পানি আর প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু সেম। তাহলে ডিফারেন্স কোথায়? ডিফারেন্স হচ্ছে 1% কোম্পানি ফর্ম হয় বাই 1 মেম্বার, মিনিমাম মেম্বার 1, ম্যাক্সিমাম মেম্বারও 1। আগে যেটা আমরা পড়তাম সোল প্রপার্টারশিপ বিজনেস, আমরা বলতে পারি ওটাই যখন কোম্পানিতে রেজিস্টার্ড হচ্ছে তখনই সেটা হয়ে যাচ্ছে 1% কোম্পানি। এবার 1% কোম্পানিকে আমরা কিরকম লিখতে পারি? যেমন আমি যদি লিখি, আমি এক্ষুনি বললাম 1% কোম্পানি হচ্ছে একটা প্রাইভেট কোম্পানি, তো আমরা লিখতে পারি এরকম এক্স পিভিটি এলটিডি, কিন্তু এর নিচে ব্র্যাকেটে আমাদেরকে লিখতে হবে 1% কোম্পানি, 1% কোম্পানি। এবার ব্যাপারটা হচ্ছে 1% কোম্পানি, কোম্পানি অ্যাক্ট 2013 যেটা ডিফাইন করেছে সেটা সেকশন 2 ক্লজ 62, সেকশন 2 ক্লজ 62 তে ডিফাইন করেছে। এটা কখনো সাবসেকশন না, সেকশন 2 এর আন্ডারে এটাকে ডেফিনেশন সেকশন বলা হয়। সেকশন 2 এর আন্ডারে যতগুলো সেকশন আছে সেগুলোকে আমরা যতগুলো ব্র্যাকেটের মধ্যে লেখা থাকবে সেগুলোকে আমরা প্রত্যেকটাকে কি বলবো? ক্লজ। আচ্ছা, তো এই কোম্পানিতে একজনই মেম্বার হবে। মেম্বার বলতে গেলে শেয়ার হোল্ডার যদি আমি বলি, শেয়ার হোল্ডার, তো শেয়ার হোল্ডার কজন হবে? মিনিমাম কজন? একজন। আর ম্যাক্সিমাম কত? একজন। আর আমরা যদি বোর্ড অফ ডাইরেক্টরের কথা বলি, বোর্ড অফ ডাইরেক্টর আমি শর্টে এখানে লিখছি বোর্ড অফ ডাইরেক্টরস, তাহলে মিনিমাম ডাইরেক্টর কত? একজন। আর এই ডাইরেক্টর এক্সটেন্ড করতে পারি আমরা কত? আপ টু 15 অবধি ডাইরেক্টর আমরা এক্সটেন্ড করতে পারি। কিন্তু প্রবলেম হচ্ছে 1% কোম্পানি যেহেতু প্রাইভেট লিমিটেড কোম্পানি, তো এ মার্কেটে শেয়ার ইস্যু করতে পারে না। এ তো একজনই মালিক না, 1% কোম্পানি। এবার আমরা যদি দেখি প্রাইভেট কোম্পানি, যেটাকে আমি সেকেন্ড নাম বলছিলাম প্রাইভেট কোম্পানি, 1% কোম্পানি, আরেকটা ক্যাটাগরিতে হচ্ছে প্রাইভেট কোম্পানি। 1% কোম্পানি ও প্রাইভেট কোম্পানি, কিন্তু 1% কোম্পানিতে একজনও না। আর প্রাইভেট কোম্পানি যেটা বলছে সেটা কি? তার নাম কেমন থাকতে পারে? এক্স পিভিটি এলটিডি। এর নামের নিচে ব্র্যাকেটে কোথাও লেখা থাকবে না 1% কোম্পানি। সাপোজ আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, কোনো অফিস দেখলাম লেখা আছে এক্স প্রাইভেট লিমিটেড, তো আমরা দেখবো তার নিচে ব্র্যাকেটে 1% কোম্পানি লেখা নেই। তো যদি না থাকে তাহলে এটা একদমই প্রাইভেট লিমিটেড কোম্পানি। আর যদি এটা 1% কোম্পানি লেখা থাকে তার নামের নিচে 1% কোম্পানি লেখা থাকবে। তো এখানে কোনো লেখা থাকবে না 1% কোম্পানি। এই কোম্পানি ফর্ম করতে গেলে কতজন মেম্বার লাগবে? এই কোম্পানি ফর্ম করতে গেলে কতজন শেয়ার হোল্ডার বা মেম্বার লাগবে? শেয়ার হোল্ডার্স মিনিমাম লাগবে 2 জন, আর ম্যাক্সিমাম হতে পারে 200 শেয়ার হোল্ডার হতে পারে। আর এর ক্ষেত্রে যদি আমি বোর্ড অফ ডাইরেক্টরস এর কথা বলি, বিওডিএস, বোর্ড অফ ডাইরেক্টরস এর কথা বলি, এখানেও সেম 1 to 15 অবধি আমরা ডাইরেক্টর নিতে পারি। 1 to 15, 14-15 ও হতে পারে, ঠিক আছে? বাট 15 ম্যাক্সিমাম লিমিট অ্যাজ পার কোম্পানি ল, মানে কোম্পানি অ্যাক্ট। আচ্ছা, ব্যাপারটা হলো এরাও
পাবলিকলি শেয়ার ইস্যু করতে পারে না, তাহলে এরাও শেয়ার ইস্যু করতে পারবে না, এরাও শেয়ার ইস্যু করতে পারবে না। তাহলে এবার পড়ে থাকলো যে কোম্পানি, আচ্ছা একটা জিনিস এখানে বলে দিই, এখানে যেমন বললাম সেকশন 2 ক্লজ 62 কে ডিফাইন করেছে, আর এখানে তাহলে প্রাইভেট কোম্পানিকে সেকশন 2 ক্লজ 68 ডিফাইন করেছে, ক্লজ 268 ডিফাইন করেছে কোম্পানি 2013 এ। তো এই গেল প্রাইভেট লিমিটেড কোম্পানি। এবার পড়ে থাকছে পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেডকে আমরা কেমন দেখতে পাবো? এক্স লিমিটেড খালি দেখতে পাবো, যেমন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আইটিসি লিমিটেড, বিএসএনএল, ভারত সঞ্চার নিগম লিমিটেড যেমন আছে, এরকমই জাস্ট খালি লিমিটেড দেখতে পাবো, এখানে পিভিটি কথাটা থাকবে না। আর 1% কোম্পানিতে থাকার প্রশ্নই আসে না, কারণ 1% কোম্পানি কিন্তু প্রাইভেট কোম্পানি ক্যাটাগরিতেই পড়ে যাচ্ছে। এবার আমরা এখানে দেখব এখানে শেয়ার হোল্ডার কতজন আছে। এখানে যদি আমি শেয়ার হোল্ডারের কথা বলি, শেয়ার হোল্ডার্স, তাহলে এখানে শেয়ার হোল্ডার কতজন আছে? এখানে শেয়ার হোল্ডার মিনিমাম যদি বলি 7, আর ম্যাক্সিমাম যদি বলি নো লিমিট, কোনো লিমিট এখানে নেই, ওনারশিপের কোনো লিমিট থাকে না, যতক্ষণ কোম্পানির হাতে শেয়ার থাকবে ততক্ষণ কোম্পানি শেয়ার সেল করবে, আর যারা যারা শেয়ার কিনবে তারা প্রত্যেকে শেয়ার হোল্ডার হয়ে যাবে। আচ্ছা এখানে বোর্ড অফ ডাইরেক্টর তাহলে কতজন থাকবে? বোর্ড অফ ডাইরেক্টরস, এখানে বোর্ড অফ ডাইরেক্টর থাকবে 1 to 15 বোর্ড অফ ডাইরেক্টর থাকবে, ঠিক আছে। কিন্তু প্রত্যেকটা কেসেতেই একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আমরা জানি যে যখন কোনো কোম্পানি ফর্ম হয় তো কোম্পানি টোটালি কন্ট্রোলড হয় এমসি এর দ্বারা, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, যার একটা ওয়েবসাইট আছে www.mca.gov.in। তো যখন কোম্পানি রিলেটেড কোনো নোটিফিকেশন, কোনো সার্কুলার, কোনো রুলস চেঞ্জ এইসব কিছু করতে হয়, তখন কি হয়, গভর্নমেন্ট কি করে, এই পোর্টালে এমসিএ কি করে, এমসিএ এর যে পোর্টাল আছে এই পোর্টালে আপলোড করে দেবে। তো এটা ইমপ্লাইড থাকবে যে প্রত্যেকটা কোম্পানি জানে। তো মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, যখন আমরা কোম্পানি ল করি আমরা সবসময় বলি সেন্ট্রাল গভর্নমেন্ট, তো সেন্ট্রাল গভর্নমেন্ট মিন্স হচ্ছে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, এমসিএ। তো এমসিএ এর অ্যাপ্রুভালে, এমসিএ মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এর অ্যাপ্রুভালে আমাদের যদি প্রয়োজন মনে হয় 1% কোম্পানিকে আমরা শর্টে ওপিসি বলবো, 1% কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি আর পাবলিক লিমিটেড কোম্পানি, তো এরা প্রত্যেকে যদি চায় বোর্ড অফ ডাইরেক্টর 15-র বেশি অ্যাপয়েন্ট করতে পারে অ্যাপ্রুভালের মাধ্যমে। তো এমসিএ যদি আমাদেরকে অ্যাপ্রুভাল দেয়, আমার যদি মনে হয় যে আমার 15টা ডাইরেক্টর এনাফ নয়, আমার কোম্পানিকে চালানোর জন্য আরো 1-2জন ডাইরেক্টর বাড়াতে হবে, তো আমি এমসিএ এর অ্যাপ্রুভাল নিয়ে এই লিমিটটাকে বাড়াতে পারবো। প্রাইভেট পাবলিক লিমিটেড কোম্পানি যেটাকে বলছি, তা এর সেকশন যেটা ডেফিনেশন দেওয়া হচ্ছে সেকশন 2 ক্লজ 71। তো এই গেল কোম্পানির ক্যাটাগরি। তো আমি শেয়ারসের চ্যাপ্টার পড়ছিলাম, কিন্তু আমি হঠাৎ করে এটাতে চলে আসলাম, কারণ আমি শুরুতেই বলেছিলাম শেয়ারস, ইস্যু অফ শেয়ারসের ব্যাপার। তো দেখো সবার আগে আমি এটা বলবো যে শেয়ারসের কন্টেন্ট ভালো বুঝতে গেলে কোম্পানিকে ফিল করতে হবে, কোম্পানির ম্যাটার একটু জানতে হবে। তো এখানে কথা হচ্ছে যে এই এক্স লিমিটেড কোম্পানি আর এক্স প্রাইভেট লিমিটেড, এই যে এক্স প্রাইভেট লিমিটেড যেটা ওপিসি আছে আর এক্স প্রাইভেট লিমিটেড, এই দুটো কোম্পানি পাবলিককে কখনো শেয়ারস ইস্যু করতে পারে না। তো আমরা যখন ইস্যু অফ শেয়ারস পড়বো তখন কখনো প্রাইভেট লিমিটেড কোম্পানির স্টোরি পড়বো না, আমরা পড়বো অলওয়েজ পাবলিক লিমিটেড কোম্পানির স্টোরি, প্রাইভেট লিমিটেড কোম্পানির স্টোরি কখনো পড়বো না। এখন ব্যাপারটা হলো তাহলে আমাদেরকে এর স্টোরি পড়তে হবে, রাইট? তো পাবলিক লিমিটেড কোম্পানিতে যদি আমি আসি, আমি এটাকে মুছে দিচ্ছি, পাবলিক লিমিটেড কোম্পানির স্টোরিতে যদি আসি, তাহলে সেক্ষেত্রে পাবলিক লিমিটেড কোম্পানি কাকে বলে সেটা আমাদের জানতে হবে। সেটা হচ্ছে সেকশন 2 ক্লজ 71 এ যদি কোনো কোম্পানি ফর্ম হচ্ছে, কোম্পানি 2013 তখন তাকে আমরা কি বলবো? পাবলিক লিমিটেড কোম্পানি। যে পাবলিক লিমিটেড কোম্পানি পাবলিককে শেয়ারস সেল করতে পারবে, যে পাবলিক লিমিটেড কোম্পানি কি বললাম, পাবলিককে শেয়ারস সেল করতে পারবে ভায়া স্টক এক্সচেঞ্জ, স্টক এক্সচেঞ্জ এর মাধ্যমে শেয়ার সেল বাই করতে পারবে, তাকে আমরা বলবো পাবলিক লিমিটেড কোম্পানি। আচ্ছা এবার এখানে ব্যাপার হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানিকে ফর্ম করতে হবে না, দ্যাট মিন্স রেজিস্ট্রেশন করাতে হবে, রেজিস্ট্রেশন। তো রেজিস্ট্রেশন করাতে গেলে আমাদের কতজন পার্সন রিকোয়ার্ড আছে, এরকম পার্সন কতজন রিকোয়ার্ড আছে না, অ্যাটলিস্ট 7 জন তো লাগবেই। তো 7 জন পার্সন মিলে আমরা এটাকে ফর্ম করব, 1 2 3 4 5 6 7, তাহলে কতজন পার্সন লাগবে? 7 জন পার্সন লাগবে। 7 জন পার্সন মিলে আমরা ফর্ম করব। তো আমরা কি করব, আমাদের কিছু স্টেপ আছে। প্রথমে যে 7 জন পার্সন ইনভলভ থাকবে, যে 7 জন পার্সন ইনভলভ থাকবে তাদেরকে আমরা বলবো প্রমোটার, যারা কোম্পানিকে প্রমোট করছে, মানে কোম্পানিকে ক্রিয়েট করার চেষ্টা করছে, কোম্পানিকে
সৃষ্টি করার চেষ্টা করছে, কোম্পানিকে ফর্ম করার চেষ্টা করছে, তাদেরকে আমরা বলবো, যারা ইনিশিয়েটিভ নিচ্ছে তাদেরকে আমরা কি বলবো, তাদেরকে আমরা বলবো কোম্পানির প্রমোটার। তো এই প্রমোটাররা যে অ্যাক্টিভিটিটা করছে সেটাকে আমরা বলবো প্রমোশন। তো কোম্পানি রেজিস্ট্রেশনের জন্য যে স্টেজ 1 হবে, স্টেজ 1 হবে তার নাম হচ্ছে প্রমোশন। প্রমোশন প্রমোশন আর প্রমোশন কারা করবে? এই প্রমোটাররা প্রমোশন করবে। প্রমোশনের কাজ কি হয়? কোম্পানির জন্য ল্যান্ড পারচেজ করা, কোম্পানির জন্য বিল্ডিং কনস্ট্রাক্ট করানো, অ্যাসেটস দেখা, কোম্পানির কিছু ডকুমেন্টস আছে যেগুলো ডিসকাস করবো, সেই ডকুমেন্টসগুলোকে প্রিপেয়ার করা, এটা। সেকেন্ড যে স্টেপ হবে, সেকেন্ড স্টেপ প্রমোশন যদি হয়ে গিয়ে থাকে, সেকেন্ড যে স্টেজ আছে স্টেজ 2, স্টেজ 2 তে কোম্পানিকে ইনকর্পোরেট করা হবে। ইনকর্পোরেশন হচ্ছে এটা একটা স্টেজ, কোম্পানিকে ইনকর্পোরেট করা হবে, ইনকর্পোরেশন হচ্ছে একটা স্টেজ। মানে দেখো, ইনকর্পোরেশন করার জন্য কোম্পানি 2013 এর লম্বা চড়া জ্ঞান দিয়েছে। আমি এটাকে খুবই শর্ট বলছি কারণ এটা ল ক্লাস তো অবভিয়াসলি নিচ্ছি না, এটা কোম্পানি অ্যাকাউন্টস এর ক্লাস নিচ্ছি, শেয়ারস এর ক্লাস নিচ্ছি, তো তার আগে কোম্পানির একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ইনকর্পোরেশন আমাদেরকে করতে হবে, যে ইনকর্পোরেশনের জন্য কিছু ডকুমেন্ট লাগবে অবভিয়াসলি। যারা যারা কোম্পানিকে ফর্ম করছে তাদের আধার কার্ড, তাদের অ্যাড্রেস প্রুফ, তাদের আইডেন্টিটি প্রুফ, ফটোকপি, আমাদের কিছু এফিডেভিটের ডকুমেন্টস লাগবে, যেটা কোর্ট আমাদের কি বলে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট জাজ দিতে পারে, প্র্যাকটিসিং চার্টার অ্যাকাউন্টেন্ট, কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট দিতে পারে, ঠিক আছে। তো এরা মিলে কি করবে, কিছু ডকুমেন্টস প্রিপেয়ার করবে, আর প্রত্যেকটা ডাইরেক্টরকে, এরা তো ডাইরেক্টর হবে, তো এদেরকে ডাইরেক্টর আইডেন্টিফিকেশন নাম্বার, ডিন নাম্বার কালেক্ট করতে হবে। ডিনের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করে ডিনের নাম্বার কালেক্ট করা যায়। তো ডিনের নাম্বার এদেরকে কালেক্ট করতে হবে, ডাইরেক্টর আইডেন্টিফিকেশন নাম্বার। এবার এই সমস্ত কিছু করে যা যা ডকুমেন্টস আছে এগুলোকে করে আমরা কোথায় জমা দেবো? ডকুমেন্ট আরওসি অফিসে, রেজিস্টার অফ কোম্পানিতে আমরা জমা দেবো, আরওসি অফিসে আমরা জমা দেবো। এবার আরওসি অফিসে যে রেজিস্ট্রার পার্সন আছেন তিনি কি করবেন, ডকুমেন্টসগুলোকে অবভিয়াসলি দেখবে, দেখে সমস্ত কিছু দেখে যদি মনে হয় যে না ঠিক আছে সবকিছু ওকে ফাইন, তো তখন দেন কি করবে, আমাদেরকে একটা সার্টিফিকেট দেবে। সেই সার্টিফিকেটটাকে আমরা বলছি ইনকর্পোরেশন সার্টিফিকেট। ইনকর্পোরেশন করবো যখন আমাদেরকে কি দেবে, ইনকর্পোরেশন সার্টিফিকেট। এবার এই ইনকর্পোরেশন সার্টিফিকেট যে আমাদের দেবে, আচ্ছা আমি একটু ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে যে যারা আমার ভিডিও দেখছো, ফার্স্ট অফ অল যারা সাবস্ক্রাইব করেছো, যারা দেখছো, আমি খুব রিপিটেডলি ভিডিও দিতে পারি না, ক্লাসের খুব প্রেশার থাকে, তো আমাকে তো ফলো করতে থাকো, নোটিফিকেশন তো পেয়ে যাবে যদি বেল আইকন প্রেস করা থাকে। তাহলে সেক্ষেত্রে আমি এটা করবো কি, এই যে চ্যাপ্টারটা তো বড় আছে, আমি এটাকে একটা কাজ করব, একসাথে তো সমস্ত ক্লাস রেকর্ড করা সম্ভব হয় না, আমি পার্টে পার্টে করাবো। তো আমার ভিডিওটাকে দেখো, তোমরা যে যে স্যারের কাছে পড়ছো তাকেও সেই স্যারকেও ফলো করো, আর আমার এই ভিডিওটাকেও ফলো করতে থাকো। যদি এখান থেকে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন তোমরা পেয়ে যাও, বা অনেক সময় হয় যে আমরা হয়তো যে স্যারের কাছে পড়ছি সেই জায়গাটা বুঝতে পারছি না, হয়তো আমার ভিডিও দেখে তোমাদের মেবি হয়তো অনেকটা হেল্প হতে পারে। তো আমি একসাথে তো রেকর্ড অতটা করতে পারবো না, তো আমি যেটা মেনলি বলতে চাইছিলাম সেটা হচ্ছে আমি পার্টে পার্টে রেকর্ড করবো। আমি পার্ট 1 পার্ট 2 এইভাবে দিয়ে দেবো, শেয়ার পার্ট 1, শেয়ার পার্ট 2, শেয়ার পার্ট 3 এইভাবে দিতে থাকবো। তোমরা প্লিজ আমার এটাকে ফলো করতে থাকো, ভালোভাবে আমি শেয়ার শেখাতে পারবো। তো ইনকর্পোরেশন সার্টিফিকেট আমরা কালেক্ট করবো। তো ইনকর্পোরেশন সার্টিফিকেট ইজ ওয়ান কাইন্ড অফ বন্ড সার্টিফিকেট, যেমন হয় না যে আমাদের বন্ড হয়, আমাদের হসপিটাল থেকে সার্টিফিকেট দেওয়া হয়, বার্থ সার্টিফিকেট। তো এরকমই একটা কোম্পানি যখন এক্সিস্ট করছে মার্কেটে আসছে, তখন এটাকে আমরা বলি বার্থ সার্টিফিকেট বা বন্ড সার্টিফিকেট। এবার এই সার্টিফিকেট পাওয়ার পর প্রাইভেট লিমিটেড যে কোম্পানি আছে পিভিটি এলটিডি, তো প্রাইভেট লিমিটেড কোম্পানি তাদের বিজনেস অপারেশন শুরু করে দিতে পারে, তাদের নিজেদের মধ্যে থেকে ফান্ড কালেকশন করে তারা বিজনেস অপারেশন শুরু করতে পারে। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি, আমাদের স্টাডি কি পাবলিক লিমিটেড কোম্পানি, কারণ 7 জন আমাদের প্রয়োজন পড়েছে স্টার্টিং এ, তো আমাদেরকে আরো দুটো স্টেজে যেতে হবে। স্টেজ 3, স্টেজ 3, স্টেজ 3 তে কি বলছে, স্টেজ 3 তে বলছে ফ্লোটেশন, FLOATATION। ফ্লোটেশন যে স্টেজটা আছে সেটা কিছুই না, সেটা হচ্ছে কোম্পানির তো এবার টাকা পয়সার প্রয়োজন হবে, কোম্পানিতে ইনকর্পোরেট হয়ে গেছে, তো কোম্পানি বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য টাকা প্রয়োজন হবে, কোম্পানির ল্যান্ড বিল্ডিং বলো বা ইকুইপমেন্ট পারচেস করা বলো, এগুলোর জন্য তো টাকা পয়সার প্রয়োজন হবে। তো কোম্পানি তখন কি করবে, এই ফ্লোটেশন স্টেজে কোম্পানি কি করবে, কোম্পানি শেয়ারস ইস্যু করতে পারবে। আমি এখনো বলিনি শেয়ারস কি, আমি জাস্ট বলছি, জাস্ট শুনে রাখো, আমি পরে ডিসকাস করব। শেয়ারস কোম্পানি ইস্যু করে পাবলিকদের থেকে মানি কালেক্ট করতে পারবে, এই স্টেজটাকে বলছি আমরা ফ্লোটেশন। তো কালেকশন অফ ফান্ড, আমি এখানে লিখে দিচ্ছি কি, কালেকশন অফ ফান্ড বাই ইস্যুইং shares, by issuing shares, ওকে। এবারে আমরা, এটা হয়ে গেল, ফান্ড কালেক্ট হয়ে যাচ্ছে, এটার সাথে সাথে আরেকটা স্টেজ চলতে থাকে, সেটার নাম হচ্ছে স্টেজ
4, স্টেজ 4 প্রাইভেট লিমিটেড কোম্পানির উপর একদমই অ্যাপ্লিকেবল না, একমাত্র অনলি প্রাইভেট পাবলিক লিমিটেড কোম্পানির উপর অ্যাপ্লিকেবল। স্টেপ 4 কি? স্টেপ 4 হচ্ছে সিসিবি, সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস, সিসিবি কালেক্ট করতে হবে। এখানে লিখে দিচ্ছি স্টেজ 4 কি? সার্টিফিকেট of commencement of business, তো একে শর্টে আমরা বলবো সিসিবি। তো সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস মানেই বোঝা যাচ্ছে বিজনেস শুরু করার একটা সার্টিফিকেট। তাহলে পাবলিক লিমিটেড কোম্পানির কাছে দুটো সার্টিফিকেট থাকবে আর প্রাইভেট লিমিটেডের কাছে একটাই সার্টিফিকেট থাকবে, ওরা বিজনেস স্টার্ট করতে হবে। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি যতক্ষণ এই সার্টিফিকেট কালেক্ট করবে এ কিন্তু বিজনেস শুরু করতে পারবে না। It cannot start business without getting certificate of commencement of business, তো একে পেতেই হবে। তো এই চারটে স্টেজ কমপ্লিট হবে এবং এখানে যখন প্রমোটাররা যখন আরওসি অফিসে এই সার্টিফিকেটকে দেবে, আরওসি অফিস রেজিস্টার অফ কোম্পানিজ, এবং অবভিয়াসলি এখানে আইএনসি 1 ফর্ম ফিল আপ করতে হবে, করে দেওয়া যাবে। এবার আমি ধরে নিলাম এর একটা সার্টিফিকেট পেয়ে গেছে যেখানে লেখা আছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এরকম যা 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 লেখা থাকে অ্যাজ পার ল, তো এগুলো সব লেখা হলো। তো এইভাবে একটা বিজনেস ফর্ম হলো। এবারে আমি একটা কথা বলি, এই যখন প্রমোটাররা এখানে ইনকর্পোরেশন করবে তো এখানে আমাদেরকে দুটো ইম্পর্টেন্ট ডকুমেন্ট দিতে হবে। কিছু তো ডকুমেন্ট আছে, যেমন আমি বললাম যে অ্যাড্রেস প্রুফ, ফটোকপি, যেগুলো যেগুলো থাকে, ফটো থাকে, ফটোকপি বলবো না, ফটো থাকে, বা আমাদের আইডেন্টিটি প্রুফ থাকবে, প্যান কার্ড থাকবে, এগুলো তো দিতে হয়। এর সাথে দুটো ডকুমেন্ট বানাতে হয়। এই ডকুমেন্টটার মধ্যে একটা ডকুমেন্ট আছে যেটা কিন্তু আমাদের শেয়ারসের সাথে রিলেটেড, এবং এটা বোঝানোর জন্যই আমি এতক্ষণ পরিশ্রম করছি বা এতক্ষণ ডেটাগুলো তোমাদেরকে শেয়ার করছি। সেটা হচ্ছে একটাকে আমরা বলছি মেমোর্যান্ডাম অফ অ্যাসোসিয়েশন, আর একটাকে কি বলবো? আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। আমি এগেন রিপিট করছি, যখন প্রমোটাররা এখানে কোম্পানি ইনকর্পোরেট করবে যে ডকুমেন্টসগুলো দেবে, এখানে দুটো ডকুমেন্ট আরো জমা দিতে হবে, দুটো ডকুমেন্ট বানাতে হবে, যেটাকে আমরা বলছি কি? মেমোর্যান্ডাম অফ অ্যাসোসিয়েশন আর আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। আমি এটাকে ক্লিন করছি। মেমোর্যান্ডাম অফ অ্যাসোসিয়েশন এখন বোঝাবো, খুবই ইম্পর্টেন্ট ডকুমেন্ট। মেমোর্যান্ডাম ছাড়া কোম্পানি ফর্ম হওয়া সম্ভবই না, কোনোভাবেই সম্ভব না মেমোর্যান্ডাম হওয়া, মেমোর্যান্ডাম ছাড়া। ওকে, মেমোর্যান্ডাম অফ অ্যাসোসিয়েশন। মেমোর্যান্ডাম অফ অ্যাসোসিয়েশন, মেমোর্যান্ডাম অফ অ্যাসোসিয়েশন, একে আমরা শর্টে MOA বলতে পারি, অনেকে মোয়াও বলে, মোয়া। তো মেমোর্যান্ডাম অফ অ্যাসোসিয়েশন এটা কিছুই না, একটা ডকুমেন্ট, পেজেস মোটামুটি হতে পারে 10 to 15 পেজেস হতে পারে, 10 to 15 পেজেসের একটা ডকুমেন্ট, এটা বুকস ধরে নিন, ঠিক আছে। তো এখানে কিছু ক্লজেস থাকে, মেমোর্যান্ডাম অফ অ্যাসোসিয়েশনকে কভার করা হয়েছে কোম্পানি অ্যাক্টের সেকশন 4 এ কভার করা হয়েছে, ঠিক আছে। মেমোর্যান্ডাম অফ অ্যাসোসিয়েশন কে সেকশন 4 এ এর কি কি কন্টেন্ট আছে, এই কন্টেন্টকে কভার করা হয়েছে। তো এখন টোটাল কতগুলো ক্লজেস থাকে বললাম? দেয়ার আর মেইনলি, আমি বলে দিচ্ছি, মেইনলি দেয়ার আর 6 ক্লজেস, ইন ফ্লোতে আমরা যদি বলি সেটাকে আমরা বলতে পারি নাসলকা, নেম ক্লজ, সিচুয়েশন ক্লজ, অবজেক্ট ক্লজ, এইভাবে ক্লজেস থাকে 6টা। কিন্তু যদি আমরা 1% কোম্পানিকে ইনক্লুড করে নিই তো দেয়ার আর 7 ক্লজেস। কেন? একদম লাস্টে একটা ক্লজ ইনক্লুড হয়ে যাবে, সেটা হচ্ছে নমিনি ক্লজ। তো আমি একবার এখানে বলে দিচ্ছি কি কি আছে। ফার্স্ট যে ক্লজ থাকবে, আমি 1 2 3 4 করে নাম দিচ্ছি। ফার্স্ট যে ক্লজ থাকবে তার নাম হচ্ছে নেম ক্লজ। নেম ক্লজে কি থাকবে? নেম ক্লজে কোম্পানির নাম থাকবে। যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি হয় তাহলে এক্স প্রাইভেট লিমিটেড, যদি 1% কোম্পানি হয় তাহলে কি বলবো, এক্স প্রাইভেট লিমিটেড ব্র্যাকেটে 1% কোম্পানি মেনশন থাকবে। আর যদি কোনো পাবলিক লিমিটেড কোম্পানি হয় যেমন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তো কোম্পানির নাম থাকবে, ঠিক আছে। তো এখানে আমি শর্টে লিখে দিলাম নেম অফ দ্য কোম্পানি। এখানে কি থাকবে? নেম অফ দ্য কোম্পানি, থাকবে, ঠিক আছে। কোম্পানি যে নাম আছে, নামে যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয় তাহলে নামের শেষে লিমিটেড কথাটা থাকবে। আর লিমিটেড কথার একটা মানে আছে, মিনিং আছে, সেটা আমি পরের ভিডিওগুলোতে আস্তে আস্তে করে বলবো। একসাথে সবকিছু বলা যাবে না, কারণ রিলেটেড জিনিস, তো আমি আস্তে আস্তে করে বলছি। আমি যতটুকু বলছি অ্যাটলিস্ট তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে এইটুকুর সিকোয়েন্সটাকে দেখে দেখো, এইটুকুটাকে তুমি পিকচারাইজ করতে পারছো কি, বুঝতে পারছো কি। আমি স্টেপ বাই স্টেপ বলবো, কারণ এটা অনেক লেন্দি চ্যাপ্টার। তো পাবলিক লিমিটেড কোম্পানি হয়ে গেলে লিমিটেড কথাটা থাকবে, প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে গেলে নামের শেষে PVT LTD থাকবে, এখানে নেম অফ দ্য কোম্পানি থাকবে। নেক্সট যে ক্লজের নাম হচ্ছে সিচুয়েশন ক্লজ।
সিচুয়েশন ক্লজ। সিচুয়েশন ক্লজ মানে এখানে কখনোই ভাববো না কোম্পানি কোথায় সিচুয়েটেড, এখানে ভাববো কোম্পানির রেজিস্টার্ড অফিস কোথায় সিচুয়েটেড, সেই রেজিস্টার্ড অফিসের ফুল অ্যাড্রেস এখানে থাকবে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি অ্যাড্রেস অফ রেজিস্ট্রার অফিস, অ্যাড্রেস অফ রেজিস্টার্ড অফিস। তো রেজিস্টার্ড অফিস কোথায় আছে তার অ্যাড্রেস থাকবে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলি, যখনই কোম্পানির নাম, কোম্পানি যে কোনো ডকুমেন্টে কোম্পানির নাম ইউজ হবে না, তো সেই ডকুমেন্টে কিন্তু কোম্পানির রেজিস্টার্ড অফিসের অ্যাড্রেস ডিটেলস দিতে হবে। সাপোজ আমি ধরে নিচ্ছি তোমরা তো প্যাকেজ ফুড আইটেম খাচ্ছ, তো যদি কোনো চিপস টিপস খাও, চিপস হোক বা বিস্কিটস হোক, কোনো কেক হোক, যাই কেন না কেন, যে প্যাকেজ ফুড থাকে দেখবে ওখানে এখন কোম্পানির নাম থাকবে না, দেখবে ছোট ছোট করে লেখা থাকে, তার নিচে দেখবে কোম্পানির রেজিস্টার্ড অফিস কোথায় আছে লেখা থাকে, ডিটেলসে লেখা থাকে কোম্পানির রেজিস্টার্ড অফিস। তো এটা মাস্ট লিখতে হবে। তো নেম ক্লজ, সিচুয়েশন ক্লজ। 3 তে কি বলবো? অবজেক্ট ক্লজ। অবজেক্ট ক্লজ, অবজেক্ট ক্লজে কি থাকবে? কোম্পানির অবজেক্ট। কোম্পানির অবজেক্ট বলতে গেলে কোম্পানির প্রেজেন্ট অবজেক্ট, এখানে অ্যাকচুয়ালি অবজেক্টস হবে, হ্যাঁ, অবজেক্টস ক্লজ। কোম্পানির প্রেজেন্ট অবজেক্ট, কোম্পানির ফিউচার অবজেক্ট কি আছে এটা এখানে ডিটেলস বলা থাকবে। কোম্পানি প্রফিট মেকিং কোম্পানি কি নন প্রফিট মেকিং কোম্পানি, কোম্পানি কি ম্যানুফ্যাকচারিং কোম্পানি কি সার্ভিস জেনারেট কোম্পানি, তো এগুলো ডিটেলস থাকবে। তো আমি এখানে শর্টে লিখে দিচ্ছি অবজেক্টস প্রেজেন্ট অ্যান্ড ফিউচার objects of the company, এটা মেনশন থাকবে। আচ্ছা, অবজেক্ট ক্লজ হয়ে গেল। এবারে আসবে এটা 4 নম্বরে লায়াবিলিটি ক্লজ। লায়াবিলিটি ক্লজ, লায়াবিলিটি ক্লজে কি থাকবে? লায়াবিলিটি ক্লজে আমরা তো জানি কোম্পানির যারা শেয়ার হোল্ডার্স থাকে, কোম্পানির যারা ওনার থাকে শেয়ার হোল্ডার্স, তো তাদের লায়াবিলিটি কি হয়? লিমিটেড আপ টু দেয়ার ফেস ভ্যালু। কত অবধি লিমিটেড থাকে? তাদের ফেস ভ্যালু। প্রত্যেকটা শেয়ারকে যখন আমরা রেজিস্ট্রেশন করাই, তো প্রত্যেকটা শেয়ারের প্রাইস না মিনিমাম প্রাইসকে রেজিস্টার্ড করাতে হয়, ঠিক আছে, যেটাকে আমরা বলতে কি ফেস ভ্যালু বা নমিনাল ভ্যালু, অনেক সময় এটাকে আমরা রেজিস্টার্ড ভ্যালুও বলি। সরি। তো কোম্পানি যারা শেয়ার হোল্ডার আছে ওদের লায়াবিলিটি লিমিটেড থাকবে আপ টু ফেস ভ্যালু। তো আমরা কি লিখব? লায়াবিলিটি অফ শেয়ার হোল্ডার্স। তো যারা শেয়ার হোল্ডার্স আছে তাদের যে লায়াবিলিটি আছে, তো সেই লায়াবিলিটিটা এখানে মেনশন থাকবে, সেটা লিমিটেড লায়াবিলিটি কি আনলিমিটেড লায়াবিলিটি, ওয়েদার লিমিটেড or unlimited। তো লায়াবিলিটি কি লিমিটেড কি আনলিমিটেড সেটা এখানে মেনশন থাকবে। এই জন্যই না কোম্পানির নামের শেষে আইটি, এই যেমন থাকে না আইটিসি, এই যে লিমিটেড বলছি, এই লিমিটেড নামটা দেখে বুঝে যাবো আমরা যে কোম্পানির যারা শেয়ার হোল্ডার আছে ওদের লায়াবিলিটি লিমিটেড। 5 নাম্বার দিয়ে আমরা এখানে কি করব? ক্যাপিটাল ক্লজ। ক্যাপিটাল ক্লজে কোম্পানি যখন রেজিস্ট্রেশন করাচ্ছে, তো কোম্পানি পাবলিকদের থেকে কত শেয়ারস ইস্যু করে ফান্ড কালেক্ট করতে পারবে নমিনাল ভ্যালুর, সেই ক্যাপিটালের লিমিট দেওয়া থাকবে। আমরা যখন শেয়ারসের ডিটেলস পড়বো আমরা জানবো যে শেয়ারসের লিমিট মানে আছে ইকুইটি শেয়ার, প্রেফারেন্সিয়ালস বলে দুটো শেয়ার হয়। তো সেক্ষেত্রে যে ইকুইটি শেয়ার কোম্পানি কত ইস্যু করতে পারবে, সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 5 লাখ 5 লাখ ইকুইটি শেয়ারসকে আমরা আরওসি অফিসে রেজিস্টার করেছি এই ক্যাপিটাল ক্লজ। আমরা এখানে লিখে দিচ্ছি আমাদের টোটাল ইকুইটি শেয়ারস 5 লাখ, আর একটা শেয়ারসের ভ্যালু কত 10 রুপিস করে। তো 10 রুপিস করে কি ফেস ভ্যালু, তাহলে টোটাল আমরা কত 50 লাখ পাবলিকদের থেকে কালেক্ট করতে পারবো ফেস ভ্যালু, ঠিক আছে। তো এটাকে আমরা এক কথায় বলতে পারি ম্যাক্সিমাম পারমিটেড ক্যাপিটাল, বা এরিয়ার একটা নাম হচ্ছে অথরাইজড ক্যাপিটাল। অথরাইজড ক্যাপিটাল। আরেকটা ক্লজ হয় যার নাম হচ্ছে অ্যাসোসিয়েশন ক্লজ। অ্যাসোসিয়েশন ক্লজ অ্যাসোসিয়েশন ক্লজে কি বলছো?
যারা এই মেম্বাররা ছিল না, যারা কোম্পানিটাকে ফর্ম করছে, তো তারা যারা মেমোরেন্ডামকে সাবস্ক্রাইব করছে, তো তারা কি করবে, তারা ওখানে সিগনেচার করবে, তাদের ডিটেলস হবে, তাদের ইমেল আইডি, তাদের অ্যাড্রেস, তাদের কন্ট্যাক্ট নাম্বার, ডিটেলস ওখানে মেমোরেন্ডাম এই সরি অ্যাসোসিয়েশন ক্লজে থাকবে। তাহলে কি লিখবে এখানে, ডিটেলস অফ সাবস্ক্রাইবার অফ মেমোরেন্ডাম। তো মেমোরেন্ডামে যারা সাবস্ক্রাইবার আছে তাদের এখানে ডিটেলস থাকবে। দেখো একটা কথা বলি, এখানে প্রত্যেকটা ফার্স্ট লেটারগুলোকে আমরা নিয়ে নিতে পারি, প্রত্যেকটা ফার্স্ট লেটারগুলোকে। তাহলে কি দাঁড়াবে, NSOLCA। তো NSOLCA নাসলকা, এটা কমন, এটা জেনারেল। আর 7 নাম্বার পয়েন্ট আমি রেড পেন দিয়ে লিখছি, এটা আমরা বলবো নমিনি ক্লজ। নমিনি ক্লজ অ্যাপ্লিকেবল অনলি ফর OPC 1% কোম্পানির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। কেন, দেখো 1% কোম্পানি তো একজনই মালিক, এবার তার যদি ডেথ হয়ে যায় তাহলে তার জায়গায় কে আসবে, মানে প্রপার্টিকে হ্যান্ডেল কে করবে বা বিজনেসকে কে দেখবে, তার জন্য এখানে বলা হয়েছে একজন নমিনি মাস্ট। তো নমিনি ক্লজে কি করতে হবে, ওয়ান নমিনি মাস্ট। এই ক্লজে একজন নমিনি যাকে আমরা নমিনি করব তার নাম এখানে থাকবে। তাহলে আমরা যদি এই নমিনি ক্লজের এনটাকে নিয়ে নিই, তাহলে এখানে একটা এন দেখতে পাবো। তাহলে আলটিমেটলি টোটাল কতগুলো ক্লজেস হয়ে গেল, টোটাল 7 ক্লজেস ইনক্লুডিং OPC। তো এই ডকুমেন্টটাকে প্রিপেয়ার করতে হবে। এই ডকুমেন্টটা কোম্পানিকে পাওয়ার দেয় যে কোম্পানি কিছু অ্যাক্টিভিটি করতে পারবে। এখানে যেমন বলা হয়েছে ক্যাপিটাল ক্লজ, আমি কেন এতটা এফোর্টস দিয়ে বলছি, আমি এগেন বলছি একটা জিনিস, এই ক্যাপিটাল ক্লজটা আমাদের কাজে লাগবে। ক্যাপিটাল যে ক্লজ আছে না, এই ক্যাপিটাল ক্লজটা আমাদের কাজে লাগবে, এবং ক্যাপিটাল ক্লজ বলার জন্যই আমি এই মেমোরেন্ডামকে এখানে স্টোরিতে আনলাম। যদি এটা লয়ের পার্ট হয়ে যায়, আর ক্লাস 11-12 যেটা বিজনেস স্টাডিজ বলে পেপার আছে, তো ওতে এটা কভার হয়ে যায়। অনেক সময় এতে মেমোরেন্ডামের থিওরিতে কভার হয়। তো এখানে যে ম্যাক্সিমাম পারমিটেড ক্যাপিটাল বা অথরাইজড ক্যাপিটাল যেটা আমরা বললাম, তো এখানে এই জিনিসটা আমাদের অঙ্কের পার্টে লাগবে, অ্যাকাউন্টসের পার্টে লাগবে। তো এইখানে যা যা দেওয়া হয়েছে, কোম্পানি অ্যাক্ট 2013 বলে দিয়েছে এই মেমোরেন্ডামের বিয়ন্ডে যদি কোনো কাজ করা হয় যেটা মেমোরেন্ডামে মেনশন বা কোম্পানিকে পারমিশন দেওয়া হয়নি, সেই অ্যাক্টিভিটিকে আমরা বলবো আলট্রা ভাইরাস অ্যাক্ট বা ইউভি অ্যাক্ট, আলট্রা ভাইরাস অ্যাক্ট বা ইউভি অ্যাক্ট, ঠিক আছে। তো এই অ্যাক্টের বিয়ন্ডে গিয়ে যদি কোনো কাজ করা হয়, ধরো আমার 1 লাখ নাম্বার অফ শেয়ার্স রেজিস্টার্ড আছে, তো আমি কি করছি 1.5 লাখ শেয়ার্স ইস্যু করে দিয়েছি, তো এই অ্যাক্টিভিটিকে ল কখনো পারমিশন দেবে না। তো এটাকে আমরা বলে থাকি ইউভি অ্যাক্ট, বা এর একটা নাম অল্টারনেটিভ বলতে পারি ভয়েড অ্যাক্টিভিটি। ভয়েড মানে লতে কি বলা হয়, ভয়েড মানে বাতিল অ্যাক্টিভিটি, ক্যান্সেল অ্যাক্টিভিটি, এটাকে পারফর্ম করা পসিবল নয়। তো এটাকে আমরা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, ইন শর্ট মোয়া বা MOA বলতে পারি আমরা। তো এইটা বানাতেই হবে, এটা মাস্ট। তাহলে যখন একটা কোম্পানি ইনকর্পোরেট হচ্ছে, MOA ডকুমেন্ট এটা দিতে হবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে বলে দিচ্ছি, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন হচ্ছে পাবলিক ডকুমেন্ট। মানে যে কোনো, যেমন রিলায়েন্স মুম্বাইতে রেজিস্টার আছে, তো মুম্বাই রেজিস্টার অফিস যেখানে আছে ওখানে মুম্বাইয়ের মেমোরেন্ডাম রাখা আছে। যে কোনো পাবলিক যদি চায় সেই ডকুমেন্টসের কপি অ্যাক্সেস করে নিতে পারে। কেন, আমি ইনভেস্ট করব, আমি জানতে চাই কোম্পানির কি কি পাওয়ার আছে, কোম্পানি কি কি রাইট আছে, কোম্পানি কি কি এক্সারসাইজ করতে পারে পাওয়ার, তো আমি না জেনে তো আমি ইনভেস্ট করবো না। তো এটা মুছে দিচ্ছি, যাদের প্রয়োজন আছে এটাকে একটু নোট ডাউন করে নিও, ইস্যু অফ শেয়ার চ্যাপ্টারতে খুব হেল্প করবে। আচ্ছা, নেক্সট যে ডকুমেন্ট আমি বলছিলাম সেটা হচ্ছে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, একে শর্টে আমরা AOA বলবো। এ কভার হবে সেকশন 5 এ। ওকে, এখানে অ্যাজ সাচ কিছু বলার নেই। এখানে কেন বলার নেই, কারণ কি আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন AOA এটা হচ্ছে ইন্টারনাল ম্যানেজমেন্টের গাইডলাইন্স বুক। এটা নিয়ার অ্যাবাউট 250 to 300 পেজেস, এটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। তো এখানে কোনো ওরকম ক্লজেস বলে কিছু নেই, এখানে পুরো ইন্টারনাল রুল লেখা থাকে। এটা
ম্যানেজমেন্টের গাইডেন্সের নোট, মানে ম্যানেজমেন্ট কিভাবে বিজনেসটাকে রান করছে তার পুরো ডিটেলস ডিসক্রিপশন এখানে থাকবে। একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। সাপোজ একটা মিটিং কন্ডাক্ট করতে গেলে মিনিমাম নাম্বার অফ মেম্বারকে তো প্রেজেন্ট থাকতে হবে। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, ধরে নাও এইখানে আমি লিখে রেখেছি যে মিটিং যখন কন্ডাক্ট করা হবে তখন অ্যাটলিস্ট 10 জনকে মেম্বারকে প্রেজেন্ট থাকতে হবে, নাহলে মিটিং করা যাবে না, মিটিংয়ে যে ডিসিশন নেওয়া হচ্ছে এটা ভ্যালিড ডিসিশন হবে না। তো আমরা কি করলাম, এখানে লিখলাম এই যে নাম্বারটাকে বলা হয় কোরাম, লয়াল ল্যাঙ্গুয়েজে কি বলে কোরাম। তো এই যে কোরাম আমি এখানে লিখে রাখলাম 10। তো এবার যদি 10 প্রেজেন্ট না থাকে তাহলে ওই দিনকে মিটিং হবে না, মিটিং নেক্সট উইকে হবে। আর নেক্সট উইকেও যদি কোরাম প্রেজেন্ট না থাকে তাহলে সেক্ষেত্রে মিটিং কিন্তু কন্ডাক্ট করা হবে এবং যার ডিসিশন নেওয়া হবে ল বলছে এটা ভ্যালিড ডিসিশন। তো এই যে নাম্বারটা এখানে লেখা বা কি করে ম্যানেজমেন্ট হবে, কোম্পানি শেয়ারস ইস্যু করছে, কোম্পানি ফ্রি অফ কস্ট বোনাস শেয়ারস দিতে চাইছে, তার রেশিও কত হবে, বোনাস শেয়ারস দিতে পারবে কিনা, রাইট শেয়ারস দিতে পারবে কিনা, তার রেশিও কত হবে, সমস্ত কিছু এখানে ডিটেলস লেখা থাকবে। তো এটা নিয়ে আজ কিছু জ্ঞান দেওয়ার কিছু নেই, এখানে অল্টারেশন থাকে, ওগুলো লয়ার পার্ট হয়ে যাচ্ছে, ওটা অ্যাকাউন্টসের সাথে অতটা রিলেটেড নয়। তো ওখানে এই জন্য আমি অল্টারেশন পার্ট বললাম না। তাহলে এই দুটো ডকুমেন্টকে বানাতে হবে রেজিস্ট্রেশনের টাইম। এবারে যখন কোনো কোম্পানি ইনকর্পোরেট হবে, অবভিয়াসলি বললাম যে রেজিস্টার্ড হবে। এবার রেজিস্ট্রেশনের টাইমে আমাদেরকে কি করতে হবে, আইএনসি 1 ফর্ম ফিল আপ করতে হবে এবং ক্যাপিটাল ক্লজ, যেটা আমি বললাম ক্যাপিটাল ক্লজ আমাদের মেনশন করতে হবে। এবার আমরা আসছি শেয়ারস কি, এতক্ষণ ধরে বলছিলাম শেয়ারস কি। আচ্ছা, শেয়ারস হচ্ছে অ্যাকচুয়ালি কি বলবো, শেয়ারস একটা কোম্পানির যা টোটাল ক্যাপিটাল থাকবে, এখানে আমি রিপিট করছি, একটা কোম্পানির যা টোটাল ক্যাপিটাল থাকবে সেই টোটাল ক্যাপিটালকে আমরা কি করবো, সো মেনি নাম্বার অফ ইউনিটসে ক্লাসিফাই করবো। সাপোজ আমি ধরে নিচ্ছি আমার কোম্পানির টোটাল ক্যাপিটাল হবে 10 লাখ। তো আমি বললাম যে 10 লাখ ক্যাপিটাল, তো এক একটা পার্টের ভ্যালু হবে কত, এক একটা ইউনিটের ভ্যালু হবে 10 টাকা। তাহলে কতগুলো নাম্বার অফ শেয়ারস পাবো, 10 লাখ ডিভাইডেড বাই 10 করলে কত, 1 লাখ ইউনিটস পাবো। এই এক একটা ইউনিটকে আমরা বলবো শেয়ারস। তো আমরা এখানে কি বলতে পারি, শেয়ারস তাহলে কি হয়ে গেল না, ক্যাপিটাল অফ আ কোম্পানি ইজ ডিভাইডেড ইনটু সো মেনি নাম্বারস অফ ইউনিটস, প্রত্যেকটা ইউনিটসে ক্লাসিফাইড, ইচ ইউনিট ইজ কল্ড আ শেয়ার, প্রত্যেকটা ইউনিটকে আমরা শেয়ার বলবো। একটা জিনিস মাথায় রাখবো, শেয়ার ফেস ভ্যালু যেটা থাকে, ফেস ভ্যালুর উপর ডিভিডেন্ড দেওয়া হয়, আর এই ফেস ভ্যালুতে আমরা নাম্বার অফ শেয়ারসে ক্লাসিফাই করি যে কত নাম্বার অফ শেয়ারস আছে। সাপোজ আমি যদি বলি আমার ফেস ভ্যালু হচ্ছে 5 রুপিস আর টোটাল 10,000 শেয়ারস আছে, তাহলে আমি কি করবো, 10,000কে 5 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে আমি 2,000 নাম্বার অফ শেয়ারস পেয়ে যাবো। তো এই নাম্বার অফ শেয়ারস ফাইন্ড আউট করতে একটা হেল্প করে ফেস ভ্যালু যেটা আছে। আর যেটা হয় কি, সেটা হচ্ছে শেয়ারসের যে ফেস ভ্যালু আছে তার উপর ডিভিডেন্ড ক্যালকুলেট হয়, মার্কেট ভ্যালুর উপর কখনো ডিভিডেন্ড ক্যালকুলেট হয় না। এবার শেয়ারসের যদি আমি টাইপ বলি, শেয়ারসের যদি টাইপ বলি, 2 টাইপসের শেয়ার হয়, একটা হয় ইকুইটি শেয়ার আর একটা হয় প্রেফারেন্স শেয়ার। একটা হয় ইকুইটি শেয়ার আর একটা হয় প্রেফারেন্স শেয়ার। ইকুইটি শেয়ার আর প্রেফারেন্স শেয়ারের মধ্যে ডিফারেন্স বুঝতে গেলে একদম আগে আমরা প্রেফারেন্সকে বুঝি। যখন কোম্পানি প্রফিট করবে, প্রেফারেন্স শেয়ার বলছি, কোম্পানি যখন প্রফিট করবে তখন কোম্পানি যে প্রফিটের পর ডিভিডেন্ড ফর্মে দেয়, ইকুইটি শেয়ার হোল্ডারদের দেওয়ার আগে প্রেফারেন্স শেয়ার হোল্ডারদেরকে দেবে। তো এটা একটা অ্যাডভান্টেজ থাকছে, এটা একটা প্রেফারেন্স থাকছে। সেকেন্ড যে প্রেফারেন্সটা পায় সেটা হচ্ছে কোম্পানি যখন বন্ধ হয়ে যাবে, কোম্পানি যখন লিকুইড হবে, তখন সেই কেসে প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের ক্যাপিটালকে আগে পেমেন্ট করা হবে। আউটসাইড যত ক্যাপিটাল আছে, যা যা লোন বরড করা আছে, ওগুলোকে পেমেন্ট হবে অ্যাজ পার ল। লাস্টে পড়ে আছে ইকুইটি শেয়ার হোল্ডাররা, প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা। তো কোম্পানি কি করবে, প্রেফারেন্স শেয়ার হোল্ডারদেরকে সবার আগে পেমেন্ট করবে, তারপরে ইকুইটি শেয়ার হোল্ডারদেরকে দেওয়া হবে। তো ইকুইটি প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা এই দুটো অ্যাডভান্টেজ বা প্রেফারেন্সেস পায়। আর যারা প্রেফারেন্স শেয়ার নয়, যে শেয়ারগুলো প্রেফারেন্স শেয়ারস নয়, সেগুলি বাই ডিফল্ট ইকুইটি শেয়ারস হয়ে যাবে। ইকুইটি শেয়ার হোল্ডাররা এই রাইট পায় না, তবে ইকুইটি শেয়ার হোল্ডাররা প্রচুর ভ্যারাইটি জিনিস পায়, যেমন বেনিফিট পায়। যেমন এক নম্বর হচ্ছে প্রেফারেন্স শেয়ার হোল্ডারদেরকে কখনোই কোম্পানির ওনার হিসেবে কনসিডার করা হয় না, বাট ইকুইটি শেয়ার হোল্ডারদেরকে কোম্পানির ওনার হিসেবে কনসিডার করা হয়। সেকেন্ড পয়েন্ট, প্রেফারেন্স শেয়ার হোল্ডার একটা ফিক্সড রেটে ডিভিডেন্ড পায়, বাট ইকুইটি শেয়ার হোল্ডার যারা থাকে তারা কোনো ফিক্সড রেটে ডিভিডেন্ড পায় না। এন্ড অফ দ্য ইয়ার যখন বোর্ড অফ ডাইরেক্টর থাকে তারা প্রপোজাল দেয়, বোর্ড অফ ডাইরেক্টর থাকে তারা প্রপোজাল দেয়, তো শেয়ার হোল্ডাররা যখন অ্যাপ্রুভাল দেয় তখন ডিভিডেন্ড তাদের দেওয়া হয়। তো ডিভিডেন্ডের রেট ফিক্স থাকে না, তো হয়তো হতে পারে এই বছর 10% দিয়েছে, নেক্সট ইয়ারে 15% পেয়ে গেল, কি তারপরে বছর 20% পেয়ে গেল।
তো ডিভিডেন্ডের রেট এদের ফ্লাকচুয়েট হতে থাকে, তো এরা বেনিফিট পজিশনে থাকতে পারে। ডিভিডেন্ড দেওয়ার পর দুটো ক্যাটাগরি শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড দেওয়ার পর যে ফান্ড করতে হবে, সাপোজ 100 রুপিস আমার প্রফিট, 10 রুপিস আমি প্রেফারেন্সকে ডিভিডেন্ড দিয়ে দিলাম আর 10 রুপিস আমি ইকুইটিকে দিয়ে দিলাম, তাহলে আমার হাতে 80 রুপিস পড়ে থাকে। এই 80 রুপিসটাকে রিজার্ভস অ্যান্ড সারপ্লাসে পাঠিয়ে দেওয়া হয়। এই টাকাটা কিন্তু একমাত্র ইকুইটি শেয়ার হোল্ডাররা পাবে, প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা পাবে না। এছাড়া কি কোম্পানি রিগার্ডিং যে কোনো ডিসিশন মেকিং, কোম্পানি রিগার্ডিং যে কোনো ডিসিশন মেকিং এ কিন্তু প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা কোনো ভোট দিতে পারবে না, তো ইকুইটি শেয়ার হোল্ডাররাই দেবে। এবং অ্যানুয়াল জেনারেল মিটিং যেটা থাকে সেখানে প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা যে অ্যাটেন্ড করতে পারবে না, ইকুইটি শেয়ার হোল্ডাররা অ্যাটেন্ড করতে পারবে। কোম্পানি রিগার্ডিং যে কোনো ডিসকাশনে ইকুইটি শেয়ার হোল্ডাররা থাকতে পারে। আর এছাড়া যদি বলি, তাছাড়া কি কোম্পানির যত অ্যাসেটস আছে, ওয়েলথ আছে, তার টোটালটাই ইকুইটি শেয়ার হোল্ডাররা পায় সবাইকে পেমেন্ট করে দেওয়ার পর। লিকুইডেশন হয়ে গেল, সমস্ত অ্যাসেটস বিক্রি করে কালেক্ট করা হলো ফান্ড কালেক্ট করে সেই ফান্ড দিয়ে লাইবিলিটিকে পে অফ করা হচ্ছে। লাইবিলিটিকে পে অফ করে দেওয়ার পর ইকুইটি লাইবিলিটি পে মানে ইকুইটি শেয়ার হোল্ডারদেরকেও পে করা হলো। এখন যদি টাকা পড়ে থাকে, ফান্ড পড়ে থাকে, ওয়েলথ পড়ে থাকে, তাহলে তার টোটাল কে পাবে? ইকুইটি শেয়ার হোল্ডাররা পাবে। ইকুইটি শেয়ার হোল্ডাররাই কোম্পানির মালিক হয়। তো এমন না যে প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা দুটো বেনিফিট পাচ্ছে, তো ইকুইটিটা পাচ্ছে না বলে আমরা ভাববো আমরা প্রেফারেন্স হোল্ড করব, এমন না, ইকুইটিও আমরা হোল্ড করতে পারি। আমি নিজেও একজন শেয়ার হোল্ডার, যেমন আমার বেশ কিছু শেয়ারসে ইনভেস্ট করা আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে প্রেফারেন্স শেয়ার আছে, এই যে প্রেফারেন্স শেয়ারস আছে, কোশ্চেন হচ্ছে দাদা আমি ইকুইটি শেয়ার আমি প্রেফারেন্সের দুটোই হোল্ড করতে পারি একটা কোম্পানির? একদমই আমি হোল্ড করতে পারি। আমি যখন প্রেফারেন্স যতটা আমি হোল্ড করবো সেটাকে আমার প্রেফারেন্স শেয়ারসের ক্যাটাগরিতে ফেলে ট্রিটমেন্ট ওইভাবে করা হবে, আর যখন আমি ইকুইটি হোল্ড করবো আমাকে ইকুইটির ক্যাটাগরিতে ফেলে সেটাভাবে করা হবে। এবার আসছি ইকুইটি শেয়ারস। ইকুইটি শেয়ারসের ডিফারেন্ট টাইপস হয়, প্রেফারেন্স শেয়ারসের ডিফারেন্ট টাইপস হয়। ইকুইটি শেয়ারসের যে টাইপস হয়, টোটাল 4 টাইপসের ইকুইটি শেয়ারস আমরা দেখতে পারি, 4 টাইপসের ইকুইটি শেয়ার দেখতে পারি। আর প্রেফারেন্স শেয়ারসের ক্ষেত্রে আমরা মেইনলি 8 টাইপসের প্রেফারেন্স শেয়ারস দেখতে পারি। ইকুইটি শেয়ারসের ক্ষেত্রে যে ইকুইটি শেয়ারসগুলো দেখতে পারি সেটাকে আমরা বলছি বোনাস ইকুইটি শেয়ার। বোনাস ইকুইটি শেয়ার। আর প্রেফারেন্স বোনাস ইকুইটি শেয়ার। দেন আসছে রাইট ইকুইটি শেয়ার, রাইট ইকুইটি শেয়ার। দেন আসছে সোয়েট ইকুইটি শেয়ার। আর একটা হয় ফাউন্ডার শেয়ার। ফাউন্ডার বলতে পারি বা এদেরকে ডেফার্ড ইকুইটি শেয়ার বলতে পারি। এবার আমি চারটে ফটাফট বলে দিই। সেটা হচ্ছে বোনাস ইকুইটি শেয়ার কাকে বলে? বোনাস ইকুইটি শেয়ার হচ্ছে যখন আমাদের কোম্পানির সাপোজ রিলায়েন্সের এক্সিস্টিং ইকুইটি শেয়ার হোল্ডার হচ্ছে আমরা, তো কোম্পানি আমাদেরকে ফ্রি অফ কস্ট কিছু শেয়ারস দিচ্ছে, কারণ কোম্পানি খুব ভালো প্রফিট করেছে, কোম্পানি সারপ্লাসেস রিজার্ভস এন্ড সারপ্লাসেস খুব ভালো আছে, তো কোম্পানি ফ্রি অফ কস্ট আমাদেরকে কিছু শেয়ারস দিচ্ছে, যার জন্য আমাদেরকে কোনো পেমেন্ট করতে হবে না। একটা পার্টিকুলার কোনো রেশিও থাকবে, কোম্পানি সেটা মেনশন করতে পারে, ডিসাইড করতে পারে, কোম্পানি যারা বোর্ড অফ ডাইরেক্টর আছে তারা ডিসাইড করতে পারে, তো তারা আমাদেরকে সেই রেশিওতে দেবে। সাপোজ আমি 1000 শেয়ারস অলরেডি হোল্ড করছি, কোম্পানি ডিসাইড করছে 1:1 এর দেবে, তাহলে কত 1/1, মানে একটা হোল্ডিং এর জন্য একটা আমি শেয়ার পাবো। যদি বলা হয় 2:1 এ মানে 1:2 তে দেওয়া হবে, তার মানে কি একটা হোল্ডিং এর জন্য দুটো শেয়ারস পাবো, দুটো হোল্ডিং এর জন্য একটা শেয়ারস পাবো। তো এরকম ভাবে থাকে। তো এখন আমি যে 1000টা শেয়ার হোল্ড করছিলাম তার জন্য যদি কোম্পানির তরফ থেকে আমি আরো এক্সট্রা 1000টা শেয়ার হোল্ড করি, পরে আমি এটাকে বিক্রি করে দিতে পারবো। তো এটা হচ্ছে আমাদের বোনাস ইকুইটি শেয়ার, যেটা আমাদের টোটালি ফ্রিতে দেওয়া হয়। আমি এখানে ফ্রি বলে জাস্ট লিখে রাখলাম। আচ্ছা, রাইট ইকুইটি শেয়ারস কিছুই না, কোম্পানি যখন শেয়ারস ইস্যু করে তখন কোম্পানি সবার আগে এক্সিস্টিং ইকুইটি শেয়ার হোল্ডারদেরকে প্রপোজাল দেয়, তাদেরকে রাইট দেয়, তাদেরকে রাইট এন্টাইটেলমেন্ট দেয়, ভাই তোমরা শেয়ার কিনতে চাও কিনা, আমরা 6 মাস পর শেয়ার ইস্যু করবো, এরাও তোমাদের রাইট এন্টাইটেলমেন্ট দেওয়া হচ্ছে। তোমাদের যদি মনে হয় তোমরা 6 মাস পরে শেয়ার আমরা ইস্যু করবো, তোমাদের কিনবে, তোমাদের একটু কম প্রাইসে আমরা দেবো। এখানে কিন্তু ফ্রি অফ কস্ট দিচ্ছিলাম, এখানে কি কম প্রাইসে দিচ্ছি, লো প্রাইসে দিচ্ছি। হ্যাঁ, মার্কেটে যদি 10 টাকাতে ইস্যু হয়, ধরে নিচ্ছি আমি 8 টাকাতে দেওয়া হবে। তো এখানে একটা ফায়দা তো থাকছে, এখানেও কিনতে পারি, এখানেও রেশিও বেসিসে দেওয়া যায় রাইট শেয়ার। সোয়েট ইকুইটি শেয়ার, সোয়েট মানে কি ঘাম, SWEAT, সোয়েট মানে ঘাম। তো সোয়েট ইকুইটি শেয়ারসের ক্ষেত্রে কি হচ্ছে, যখন কোম্পানির যারা অফিসিয়ালস আছে, যারা ম্যানেজার হতে পারে বা কোনো CFO চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হতে পারে, CEO হতে পারে, হায়ার র্যাঙ্ক অফিসার জেনারেলি হয়, তো তারা কোম্পানিতে অনেক হয় না যে অনেক রকম প্ল্যান করে, অনেক রকম বুদ্ধি দিয়ে কোম্পানিতে কিছু ইনভেন্ট করে, ক্রিয়েট করে, যার জন্য কোম্পানি খুব ফাস্ট গ্রো করে।
তো ইন্টেলেকচুয়াল প্রপার্টি পারপাসে বা কোনো নো হাউ পারপাস যদি কিছু রিলেটেড থাকে তো সেই ক্ষেত্রে কোম্পানি কি করে সোয়েট ইকুইটি শেয়ারস প্রোভাইড করে, ফ্রি অফ কস্ট, ফ্রি একটাই করা হয়। আর ফাউন্ডার বা ডিফার্ড শেয়ার করা হয় কি, কোম্পানিকে যারা ক্রিয়েট করছে কোম্পানি যদি তাদেরকে কোনো শেয়ার দেয় তখন তাদেরকে আমরা ফাউন্ডার শেয়ার বা ডিফার্ড শেয়ার বলি, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আসছি প্রেফারেন্স শেয়ার। প্রেফারেন্স শেয়ারসের ক্ষেত্রে কি বলবো, টোটাল 8টা। ফার্স্ট বলছে রিডিমেবল, REDEEMABL, রিডিমেবল প্রেফারেন্স, আমি শর্টে লিখছি প্রেফারেন্স শেয়ার। দেন আসছে ইররিডিমেবল প্রেফারেন্স শেয়ার, ইররিডিমেবল প্রেফারেন্স শেয়ার। দেন আমরা আসবো কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার, কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার। পরে আসবো নন কিউমুলেটিভ, নন কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার। দেন 5 এ আমরা লিখবো convertible preference share, non-convertible preference share। Seven, participatory preference share আর নন পার্টিসিপেটরি প্রেফারেন্স শেয়ার। তো এই 8 টাইপসের প্রেফারেন্স শেয়ারস আছে, বুকস পড়লেও তোমরা পেয়ে যাবে, বুকসেও সেম আছে। রিডিমেবল প্রেফারেন্স শেয়ার কি হয়, রিডিমেবল প্রেফারেন্স শেয়ার হচ্ছে যখন কোম্পানি কোনো প্রেফারেন্স শেয়ারস ইস্যু করে পার্টিকুলার কোনো টাইম পিরিয়ডের জন্য, 5 বছর 10 বছর। মাথায় একটা জিনিস রাখবো, আমরা প্রেফারেন্স শেয়ারস 20 বছরের উপরে ইস্যু করতে পারবো না, 20 বছর অবধি ম্যাক্সিমাম, ঠিক আছে। তো আমরা যদি ধরে না কোনো কোম্পানি যদি 5 ইয়ার্সের জন্য কোনো প্রেফারেন্স শেয়ার ইস্যু করছে তো তাদের 5 বছর বাদে তাদেরকে তো পেমেন্ট করে দেওয়া হবে। এইরকম ক্যাটাগরি প্রেফারেন্স শেয়ারকে আমরা বলবো রিডিমেবল প্রেফারেন্স শেয়ার। আর ইররিডিমেবল প্রেফারেন্স শেয়ার হচ্ছে যখন কোম্পানি কখনো প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে লিকুইডেশনে পেমেন্ট হবে, ভাই যখন কোম্পানি বন্ধ হবে তখন পেমেন্ট হবে। প্র্যাকটিক্যালি তো এটা পসিবল না, কেন লতেই বলে দেওয়া হচ্ছে 20 ইয়ার্সের উপর প্রেফারেন্স শেয়ার ইস্যু করা যায় না, তাহলে ইররিডিমেবল কি করে প্র্যাকটিক্যালি পসিবল। তো এখানে একটা লতে কনফিউশন ক্রিয়েট করেছে। তাহলে রিডিমেবল মানে পার্টিকুলার একটা টাইমে পে অফ করে দেওয়া যাবে, ইরিডিমেবল মানে পে অফ করা যাবে, লিকুইডেশনের টাইমে পে অফ করা যাবে। কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ারস কি বলছি, কিউমুলেটিভ মানে হচ্ছে দেখো প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা ধরো 10% রেটে ডিভিডেন্ড পায়, প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা ধরো 10% রেটে ডিভিডেন্ড পায়। তো ধরে নাও কোম্পানি এই বছর লস সাফার হয়েছে, তো কোম্পানি 100 রুপিস ধরে নাও 100 রুপিসকে হোল্ড করছে, তো 10 রুপিস তাকে ডিভিডেন্ড দিল না। সেকেন্ড ইয়ারে কোম্পানি প্রফিট করেছে, তো কোম্পানি কি করতে পারে, কোম্পানি লাস্ট ইয়ারে যে ডিভিডেন্ড দেওয়া হয়নি ওটা এই বছরে দিতে পারে। এটা একমাত্র পসিবল হচ্ছে কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে। যারা কিউমুলেটিভ আছে তারা আগের বছরে যে এরিয়ার বা পেন্ডিং ডিভিডেন্ড আছে তারা সেটা এই বছরে পেতে পারে। তো সেটা এখানে দেওয়া হয়েছে কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ারস। নন কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ারস কি বলছে, আগের বছরে ডিভিডেন্ড দেওয়া হয়নি ওটা আর এই বছর দেওয়া হবে না, ওর গল্প ভুলে যাও, ও ল্যাপস হয়ে গেছে, এই বছরে যদি প্রফিট হয় এই বছরে ডিভিডেন্ড দেওয়া হবে। তো সেটাকে আমরা বলছি নন কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ারস। কোম্পানি মিক্স করেও বানাতে পারে, যেমন রিডিমেবল অ্যান্ড নন কিউমুলেটিভ রিডিমেবল প্রেফারেন্স শেয়ারসও কোম্পানি ইস্যু করতে পারে। কনভার্টেবল আর নন কনভার্টেবল, কনভার্টেবল আর নন কনভার্টেবল মানে হচ্ছে কি যখন কোনো প্রেফারেন্স শেয়ারকে ইকুইটিতে কনভার্ট করা যাবে, মানে অন্য কোনো ইনস্ট্রুমেন্টে কনভার্ট করা যাবে, তখন তাকে আমরা বলবো কনভার্টেবল। এতে সুবিধা কি, কোম্পানি ক্যাশের আউটফ্লো হয় না, এক নম্বর। কোম্পানি যখন লিকুইডেশনের টাইমে কোম্পানি যখন রিডিম করবে তখন কোম্পানি যদি ইকোনমিক কন্ডিশন ভালো না থাকে তখন সেক্ষেত্রে কোম্পানি প্রেফারেন্স শেয়ার হোল্ডার থেকে প্রপোজাল দিতে পারে, যারা অ্যাকসেপ্ট করলো, যারা অ্যাকসেপ্ট করবে তাদেরকে তো পেমেন্ট করতে হবে। অথবা যদি কোম্পানি শুরুতেই কোম্পানি ইস্যুর টাইমে যদি বলে দেয় যে আমরা এই কনভার্টেবল প্রেফারেন্স শেয়ারস ইস্যু করছি, তো সেই ক্ষেত্রেও কিন্তু কোম্পানি কনভার্টেবল প্রেফারেন্স শেয়ারস করতে পারে, ঠিক আছে।
মানে ইকুইটিতে কনভার্ট করে দেবে, মানে আমি তোমার থেকে প্রেফারেন্সের সার্টিফিকেট নেবো আর ইকুইটির সার্টিফিকেট দিয়ে দেবো। দেন বলছে পার্টিসিপেটারি নন পার্টিসিপেটারি। পার্টিসিপেটারি মানে হচ্ছে কোম্পানির যারা প্রেফারেন্স শেয়ার হোল্ডার আছে তারা তো ফিক্সড রেটে ডিভিডেন্ড পায়, আর তারা রিজার্ভস এন্ড সারপ্লাসেসের একটা প্রিডিটারমাইন্ড পার্সেন্টেজে ওরা একটা টাকা পায় বা একটা পোর্শন পায়, ওয়েলথের একটা পোর্শন পায়, ওটা তো ওয়েলথেরই পার্ট। তো সেই ক্ষেত্রে সেই প্রেফারেন্স শেয়ার হোল্ডারদেরকে আমরা পার্টিসিপেটারি প্রেফারেন্স শেয়ার হোল্ডার বলবো, আর যদি সেই প্রেফারেন্স শেয়ার হোল্ডার না হয় তাহলে সেটাকে নন পার্টিসিপেটারি বলবো। তো এই গেল প্রেফারেন্স শেয়ার আর ইকুইটি শেয়ার হোল্ডারদের মধ্যে ডিফারেন্স। এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, যদি প্রয়োজন পড়ে লিখে নিতে পারো। এবারে আমরা আসছি কোম্পানি যখন শেয়ারস ইস্যু করে, তো সেই শেয়ার মার্কেটের ব্যাপারে আমি একটু ডিসকাস করছি। শেয়ার ইস্যু হয় মেইনলি দুটো মার্কেটে। একটা মার্কেটকে আমরা বলে থাকি প্রাইমারি মার্কেট, প্রাইমারি মার্কেটের আরেকটা নাম হচ্ছে নিউ ইস্যু মার্কেট, এর আরেকটা নাম হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিংস। শুনেছি না আমরা আইপিও মানে কিছুদিন আগে টাটার আইপিও এসেছিল, টাটা টেলিকমিউনিকেশনের আইপিও এসেছিল, আমি অ্যাপ্লাই করিনি, মিনিমাম ছিল 15,000 টাকা ইনভেস্ট করতে হবে, আমি আর অ্যাপ্লাই করিনি। প্রচুর জনের আইপিও রিজেক্ট হয়েছে, মিনিমাম অ্যাপ্লিকেশন ছিল 15,000। তো এটা হচ্ছে আমাদের প্রাইমারি মার্কেটে কি হয়, যখন কোম্পানি কোনো নিউ শেয়ার ইস্যু করে তখন সেটা প্রাইমারি মার্কেটের মধ্যে পড়ে যায়। সাপোজ কোম্পানি ফার্স্ট টাইম ইকুইটি শেয়ার ইস্যু করেছে, কোম্পানি ফ্রি অফ কস্ট বোনাস শেয়ার দিচ্ছে, তো এগুলোকে আমরা বলে থাকি কি প্রাইমারি মার্কেটে এই শেয়ারগুলো ইস্যু হয়ে থাকে। যেমন এক্সাম্পল আমি দিতে পারি বোনাস শেয়ারস, রাইট শেয়ারস এটসেট্রা। আমি এবার এই ব্যাপারটাকে একটা ডায়াগ্রামে বোঝাই, ঠিক আছে, বেশ ভালো লাগবে। এই যদি একটা কোম্পানি হয়, এটাকে নাম দিচ্ছি টিসিএস। এ কি করছে, এ পাবলিককে ডিরেক্ট শেয়ার সেল করছে আইপিও। আমাদেরকে কিন্তু প্রেজেন্ট থাকতে হয় না, আগেকার দিনে প্রেজেন্ট থাকতে হতো, এখন সব অনলাইন হয়ে গেছে, অনলাইনে আমরা অ্যাপ্লাই করে দিই। কোম্পানি ডিরেক্ট সেল করছে, এরা ডিরেক্ট এদেরকে মানি সাপ্লাই দিচ্ছে আর এদেরকে শেয়ারস দিচ্ছে। এইটাকে আমরা বলে থাকি প্রাইমারি মার্কেট, যেখানে কোম্পানি ডিরেক্ট এদের থেকে মানি সাপ্লাই নিল। এবার এদের থেকে তো মানি সাপ্লাই নিল, কিন্তু এই মানির টাকা কিন্তু কোম্পানি ফেরত দেবে লিকুইডেশনের টাইমে। এবার ইন বিটুইন যদি এই শেয়ার হোল্ডারদের টাকার প্রয়োজন পড়ে তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তো এই জন্য একটা মার্কেট আমরা দেখতে পাবো, আমি এটাকে রেড পেন দিয়ে মার্ক করে বানাই, তাহলে ব্ল্যাক আর রেড আলাদা আলাদা দেখতে লাগবে। সেটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট। সেকেন্ডারি মার্কেটের আরেকটা নাম হচ্ছে শেয়ার মার্কেট। এরই আরেকটা নাম হচ্ছে স্টক মার্কেট। ওকে, এখানে কি স্টোরি হয়? এখানে সেকেন্ড হ্যান্ড সিকিউরিটিজ, শেয়ারসকে আমরা সিকিউরিটিজও বলতে পারি। সেকেন্ড হ্যান্ড সিকিউরিটিজ আর ট্রেডেড। এখানে সেকেন্ড হ্যান্ড সিকিউরিটিজকে ট্রেড করা হয়, সেল বাই করা হয়। এইখানে ধরে নিচ্ছি একজন পার্সন আছে, এই টিসিএস কি করছে, টিসিএস মাঝখানে আমি ধরে নিচ্ছি একটা এক্সচেঞ্জ আছে, একটা অর্গানাইজেশন আছে যার নাম হচ্ছে স্টক এক্সচেঞ্জ। এটা একটা অর্গানাইজেশন যার নাম হচ্ছে কি স্টক এক্সচেঞ্জ। যেমন আমরা জানি আমাদের ইন্ডিয়াতে খুব রেকগনাইজড 24 স্টক এক্সচেঞ্জেস আছে, রেকগনাইজড স্টক এক্সচেঞ্জ। আমাদের মোস্ট পপুলার স্টক এক্সচেঞ্জ হচ্ছে BSE আর NSE, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আর বম্বে স্টক এক্সচেঞ্জ। তো টিসিএস কি করছে, টিসিএস ওর যে শেয়ারস গুলো আছে এ কি করছে, এই স্টক এক্সচেঞ্জে রেজিস্টার করিয়ে দিচ্ছে। কি করছে? রেজিস্টার করিয়ে দিল স্টক এক্সচেঞ্জে।
এবার এই পার্সনটা ধরো কোনো শেয়ার সেল করতে চাইছে, ও কোম্পানিকে সেল করলে কোম্পানি ওকে টাকা দেবে না, ও সেল করবে স্টক এক্সচেঞ্জে, স্টক এক্সচেঞ্জে ও সেল করবে, স্টক এক্সচেঞ্জে ভায়া ও কাউকে বিক্রি করে দেবে, মানে এটা মিডল ম্যানের মতো, মানে এ এখানে বিক্রি করছে মানে কেউ কিনছে। সাপোজ এ যদি মিস্টার এ হয় আর এখানে একজন দাঁড়িয়ে আছে যে মিস্টার বি, মিস্টার এ বিক্রি করছে আর মিস্টার এ কিনছে, পারচেস করছে, এ বায়ার আর এখানে এ হচ্ছে সেলার। তাহলে এ বি কে বিক্রি করছে ভায়া স্টক এক্সচেঞ্জ, যেটা মিডল ম্যান, ঠিক আছে। যেমন আমরা ব্যাংকে টাকা রাখি, আমরা কি আর কোটিপতিদেরকে লোন দিচ্ছি? আমরা কাউকে তো লোন দিচ্ছি না, আমরা ব্যাংকে টাকা রাখছি, ব্যাংক আমাদের টাকা লোন দিচ্ছে, তো ভায়া ব্যাংক হয়ে যাচ্ছে। ব্যাংক হচ্ছে এখানে ইন্টারমিডিয়ারি, মিডল ম্যান, স্টক এক্সচেঞ্জ এখানে মিডল ম্যান। আমি বলছি 24 রেকগনাইজড স্টক এক্সচেঞ্জেস ইন ইন্ডিয়া আছে, তার মধ্যে মোস্ট পপুলার হচ্ছে বিএসই, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, এনএসসি, ক্যালকাটা স্টক এক্সচেঞ্জও আছে, দিল্লি স্টক এক্সচেঞ্জ আছে, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট স্টক এক্সচেঞ্জ আছে। পাকিস্তানে মাত্র 4টে স্টক এক্সচেঞ্জ আছে, পাকিস্তানে মাত্র 4টে স্টক এক্সচেঞ্জ আছে, আর আমাদের কোথায় রেকগনাইজ স্টক এক্সচেঞ্জ আছে 24 স্টক এক্সচেঞ্জ। ওকে, তো প্রাইমারি মার্কেট, সেকেন্ডারি মার্কেট আমরা পড়লাম। আমরা যখন এই চ্যাপ্টারটা পড়বো, আমরা প্রাইমারির অ্যাকাউন্টিং ট্রিটমেন্টই শিখবো। প্রাইমারি হলে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হবে, মানে কোম্পানি যখন ডিরেক্ট এদেরকে শেয়ার ইস্যু করছে সেই ক্ষেত্রে কি হবে। তো এটা গেল ইস্যু অফ শেয়ারস এর মার্কেট। আমরা কখনো এই স্টক এক্সচেঞ্জের মার্কেটের শেয়ার ট্রানজাকশনস এখানে পড়বো না, আমরা কিটা পড়বো, আমরা এইটুকুটা পড়বো, রাইট, যে কোম্পানি শেয়ারস ইস্যু করছে এদেরকে, এরা অ্যাপ্লাই করছে, কোম্পানি এদেরকে দিচ্ছে শেয়ারস, এইভাবে আমরা জানবো। আচ্ছা, আজকের যে ভিডিওটা, এই ভিডিওটা এই অবধি থাক, কেন আমি অলরেডি আমার যে ইনস্টিটিউশন আছে তার সেখান থেকে ক্লাস নিয়ে আমি এসছি, সকাল থেকে ক্লাস নিয়ে একটু টায়ার্ড লাগছে, তো আজকে এই অবধি থাক। তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, মানে ভালো করে দেখে নোট ডাউন করে নাও, যদি মনে হয় যে ঠিকঠাক আছে, ভালো লেগেছে ভিডিওটা, তো সেই ক্ষেত্রে তোমরা এটাকে একটু শেয়ার করে দিও, তাহলে সবাই একটু জানতে পারবে বা সবার হেল্প হবে, অনেকেরই হেল্প হবে। আর যদি মনে হয় যে না, চ্যানেলটা থেকে কিছু ইনফরমেশন পাওয়া যাচ্ছে, নতুন কিছু নলেজও শিখতে পাচ্ছি, তাহলে সেক্ষেত্রে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমিও একটু মোটিভেটেড হব। আর আমি এর ঠিক পরের পার্ট, আমি আজকে স্টক এক্সচেঞ্জ ইস্যু অফ শেয়ারসের যে পার্ট আছে সেইটা, এইটা আমি এই অবধি শেষ করলাম। এর পরে যে ফার্দার যে প্রসেস আছে সেটাকে আমি কন্টিনিউ করবো, ঠিক আছে। থ্যাংক ইউ।